হ্যালো গাইস, তো আজকে আমরা এসেছি ক্লাস 12 এর সলিউশন চ্যাপ্টার নিয়ে লেকচারটাকে কন্টিনিউ করতে এসেছি। আমরা সলিউশন চ্যাপ্টারের যে ফার্স্ট লেকচারটা ছিল সেখানে আমরা স্ট্রেংথ রিগার্ডিং বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেকেন্ড লেকচারের যে ক্লাসটা ছিল সেখানে মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, পিপিএম নিয়ে আমরা আলোচনা করেছি। থার্ড যে লেকচারটা ছিল সেখানে আমরা ওই স্ট্রেংথ রিগার্ডিং জিনিসপত্র আমরা ক্যালকুলেশন করা শিখেছি, আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছি। যদি তুমি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তুমি এই ভিডিওটা দেখতে আসলে তুমি উপকৃত হবে। আজকে আমরা যে পার্টটা আলোচনা করছি সেটা হচ্ছে আমরা সলিবিলিটি অফ এ গ্যাস ইন লিকুইড, একটা গ্যাসের তরলের মধ্যে দ্রাব্যতা নিয়ে আলোচনা করব, আর তার উপরে কি কি বিষয় নির্ভরশীল। তারপরে আমরা আলোচনা করব হেনরিস ল। আজকে আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, হেনরিস ল। এই হেনরিস ল অ্যাপ্লাই করার পর, শেখার পর, ওর অ্যাপ্লিকেশনসগুলো দেখার পর আমরা তার পরবর্তী পার্টে চলে যাব। যদি এই লেকচারে সম্ভব হয় এটাতেই বলবো, আর যদি না সম্ভব হয় তাহলে নেক্সট যে লেকচারটা আসবে সেখানে আমরা চলে যাব ভেপার প্রেশার, আর ভেপার প্রেশারের পরে আমরা যাব কলিগেটিভ প্রপার্টি, ভ্যান টপস ফ্যাক্টর অ্যান্ড সো অন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমরা কি বললাম, আজকের বিষয়টা হচ্ছে কোনো তরলের মধ্যে কোনো গ্যাসের দ্রাব্যতা। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, বিকজ দেখো তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার বিষয়টা আছে বলেই তুমি সোডা ওয়াটার খেতে পারো। তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা আছে বলেই অ্যাকোয়াটিক লাইফ বেঁচে আছে, অর্থাৎ এইভাবেই অক্সিজেন ওয়াটারে সলিবল হয় এবং অ্যাকোয়াটিক লাইফে যারা রয়েছে, লাইফ যেগুলো রয়েছে তারা সেইগুলো ইনহেল করতে পারে, বেঁচে থাকতে পারে। সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড আছে বলেই এক্সেসিভ কার্বন ডাই অক্সাইড ইন অ্যাটমসফিয়ার গেট ডিজলভ ইন সি ওয়াটার, অর্থাৎ সমুদ্রের জলের মধ্যে অনেক পরিমাণে কার্বন ডাই অক্সাইড ডিজলভ হতে পারে, যেটা বাতাসের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কন্ট্রোল করতে হেল্প করে। সো সলিবিলিটি অফ গ্যাস ইন আ লিকুইড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব। তার আগে, এইটা নিয়ে আলোচনা করার আগে আমাকে একটা জিনিস জানতে হবে। সলিবিলিটি কোএফিসিয়েন্ট বলে একটা টার্ম আছে, সেটা আমরা জানতে হবে আমাদেরকে। বোর্ডের জন্য বিষয়টা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, বাট যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, নিট, জেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স এগুলো দেবে, তাদের জন্য একটু অ্যাডভান্স জেনে রাখা ভালো। তো আমি একটু অ্যাডভান্স লেভেল থেকে শুরু করছি। যারা জেই বা নিট দেবে তাদের জন্য এই সলিবিলিটি কোএফিসিয়েন্ট যে ব্যাপারটা আমি বলবো সেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট ব্যাপারটা হেভি ইম্পর্টেন্ট। আর বাকি পার্টটা হেনরিস লটাও বোর্ডের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো দেখা যাক সেই বিষয়টা আমরা কি বলতে চাইছি। দেখো, সলিবিলিটি অফ গ্যাসকে জেনারেলি এক্সপ্রেস করা হয় কিভাবে। সলিবিলিটি অফ গ্যাস, একটা গ্যাসের দ্রাব্যতা, কোনো একটা দ্রবণের লিকুইডের মধ্যে, তরলের মধ্যে একটা গ্যাসের দ্রাব্যতা, সলিবিলিটি অফ গ্যাসকে আমরা এক্সপ্রেস করি অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আলফা। অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আলফা, এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আলফাকে কিভাবে ডিফাইন করা হয়েছে না, আলফা ইজ ডিফাইন্ড বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইনটু পি। আলফাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, আলফা ইজ ডিফাইন্ড অ্যাজ স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইনটু প্রেসার। এখন এই স্মল ভিটা কি, দ্য স্মল ভি হচ্ছে ভলিউম অফ গ্যাস অ্যাট এসটিপি, অর্থাৎ যতটা ভলিউমের গ্যাস তোমার কোনো একটা পার্টিকুলার লিকুইডে সলিবল হচ্ছে সেই আয়তনের গ্যাসটার কথা বলা হয়েছে। এখানে ক্যাপিটাল ভিটা কি, ক্যাপিটাল ভি মানে হচ্ছে যতটা ভলিউমের লিকুইডের মধ্যে কোনো একটা পার্টিকুলার গ্যাস সলিবল হচ্ছে, এখানে সেই ভলিউমটার কথা বলা হয়েছে। আর প্রেসার অফ দ্য গ্যাস, অর্থাৎ একটা পার্টিকুলার প্রেসারে কোনো একটা গ্যাস তোমার নির্দিষ্ট তরলের মধ্যে দ্রবীভূত হয়। তো এখানে বেসিক্যালি প্রেসারটাকে 1 atm ধরেই করা হয়, যদি আমরা ডেফিনেশনটা বলতে চাই। তো ডেফিনেশনটা কি করব জানাচ্ছি। দেখো, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আলফা ডেফিনেশন তাহলে কি আসবে, দেখো যদি আলফা ইজ ইকুয়াল টু স্মল ভি হবে, আলফা ইজ ইকুয়াল টু স্মল ভি হবে যদি ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু 1 হয়, সে 1 লিটার হতে পারে, 1 ml হতে পারে, আর প্রেসার যদি তোমার 1 atm হয়। বেসিক্যালি 1 ml এর রেসপেক্টিভ বলা হয়। আচ্ছা, অর্থাৎ যে লিকুইডের মধ্যে গ্যাসটা সলিবল হবে সেই লিকুইডের ভলিউম যদি তোমার 1 ml তুমি নাও এবং প্রেসার যদি 1 atm থাকে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু ভি হবে। তাহলে আমরা বলতে পারি অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট জিনিসের সংজ্ঞাটা কি
না, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হচ্ছে ভলিউম অফ গ্যাস ডিসলভ। এটা হচ্ছে কি, কতটা গ্যাস ডিসলভ হচ্ছে না, ভলিউম অফ গ্যাস ডিসলভড ইন 1 ml অফ লিকুইড, 1 ml লিকুইডের মধ্যে at 1 atm প্রেসার, এক্সপেরিমেন্টাল টেম্পারেচার কন্ডিশনে। কি বললাম তাহলে? আলফা টেম্পারেচার কি দাঁড়াচ্ছে, যদি ক্যাপিটাল ভি অর্থাৎ যে লিকুইডের মধ্যে গ্যাসটা দ্রবীভূত হবে তার আয়তন যদি 1 ml হয়, অ্যাটমসফেরিক প্রেসার যদি 1 atm হয়, সেই অবস্থায় আলফা ইজ ইকুয়াল টু ভি। আর ভিটা কি, ভিটা হচ্ছে তোমার সলিবিলিটি অফ এ গ্যাস ইন আ পার্টিকুলার লিকুইড, অর্থাৎ যতটা আয়তনের গ্যাস দ্রবীভূত হয়। তাহলে ডেফিনেশনে কি দাঁড়ালো, 1 ml দ্রবণে বা 1 ml কোনো তরলে 1 atm প্রেসারে যত আয়তনের গ্যাস দ্রবীভূত হয় সেই আয়তনটাকেই আমরা বলতে পারি তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বা আলফা। এখন এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটার মাধ্যমেই আমরা সলিবিলিটি অফ গ্যাস আমরা ডিফাইন করে থাকি। এছাড়া সলিবিলিটি অফ এ গ্যাস অর্থাৎ গ্যাসের দ্রাব্যতা আরো কিছু বিষয়ের উপর নির্ভরশীল। আমরা সেই বিষয়গুলো আস্তে আস্তে এবার দেখব। প্রথম যে লিখে দেখো, the factors on which solubility of a gas in liquid depends, অর্থাৎ যে যে বিষয়সমূহের উপর একটা গ্যাসের দ্রাব্যতা নির্ভরশীল সেই সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। অবশ্যই তার প্রথম বিষয়টা হচ্ছে, ফার্স্ট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেচার অফ দ্য গ্যাস। যে গ্যাসটাকে দ্রবীভূত করব, যেমন ধরো হাইড্রোজেন যতটা দ্রবীভূত হবে, যদিও তার দ্রাব্যতা মারাত্মক কম, কড়াই দ্রবীভূত হয় না বললেই চলে। অক্সিজেন যতটা দ্রবীভূত হয়, কার্বন ডাইঅক্সাইড ঠিক একই পরিমাণে দ্রবীভূত হয় না। আবার অ্যামোনিয়া যতটা দ্রবীভূত হয় ঠিক সেই পরিমাণে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কোনোটাই দ্রবীভূত হয় না। অ্যামোনিয়ার সলিবিলিটি এদের মধ্যে সব থেকে বেশি। অ্যামোনিয়া তোমরা পড়েছো ক্লাস 9-10 লেভেলে যে অ্যামোনিয়া জলে মারাত্মকভাবে দ্রাব্য। চোখে নাকে মুখে অ্যামোনিয়ার গ্যাস, অ্যামোনিয়া যদি চলে যায় জলের ঝাপটা দিতে বলা হয়, বিকজ জলের মধ্যে অ্যামোনিয়ার দ্রাব্যতা মারাত্মক বেশি। তো যে বিষয়টা আমরা বললাম, তাহলে নেচার অফ দ্য গ্যাসের উপর ডিপেন্ড করছে, তো কি ধরনের গ্যাস তুমি নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে জিনিসটা, যে তার দ্রাব্যতা কতটা বেশি হবে। এছাড়া আরো একটা বিষয় আছে যেটা তোমার ক্লাস 11-এ তোমাদের একটা চ্যাপ্টার ছিল স্টেটস অফ ম্যাটার। এই স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারে তোমরা পড়েছিলে যে সমস্ত গ্যাসকে ইজিলি লিকুইফাই করা যায়, যে সমস্ত গ্যাসকে ইজিলি লিকুইফাই করা যায়, যাদেরকে খুব সহজে তরলে পরিণত করতে। তোমরা মনে করে দেখো, এরকম একটা গ্রাফ পড়েছিলে তোমরা, এবং এখানে তোমাদেরকে বলা হয়েছিল যে এই সমস্ত গ্যাসগুলোর মধ্যে গ্যাসগুলোর দ্রাব্যতা অনেক বেশি হয়, এটা বলা হয়েছিল। এদেরকে ইজিলি লিকুইফাই করা যায় বলেছিলাম। এই হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসটা জেনারেলি উপরে থাকে, কাছে পিভি কার। হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসটা উপরের দিকে থাকে, আর কার্বন ডাই অক্সাইড, মিথেন, তোমার নাইট্রোজেন গ্যাস এগুলো কিন্তু গ্রাফগুলো একটু নিচের দিকে এরকম হয়ে। তো এখানে ওই বিষয়টা নিয়ে খুব বেশি আমরা আলোচনা করছি না, এটা আমাদের স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারে ডিটেলে আলোচনা করা আছে এই বিষয়টা নিয়ে। যদি কারো অসুবিধা হয় আমরা পরের দিকে ওই চ্যাপ্টারের উপরে যখন ভিডিও আপলোড করবো তুমি ওটা দেখে নেবে অবশ্যই। তো আমরা এটাকে এলংগেট করছি না, শুধুমাত্র এটুকু বলছি যে এই যে গ্রাফ, এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এই সমস্ত গ্যাসগুলো যাদের কার্ভটা এরকম একটু ডাউন হয়ে আপওয়ার্ড গেছে তারা ইজিলি লিকুইফায়েবল। আর ইজিলি লিকুইফায়েবল গ্যাসের একটা কারণ এখানে বলা হয়েছিল যে এই গ্যাসগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি থাকে। যে সমস্ত গ্যাসের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ অন্তরাণবিক আকর্ষণ বল বেশি, তাদেরকে সহজে লিকুইডে কনভার্ট করা যায়। আর যে সমস্ত গ্যাসকে লিকুইডে সহজে কনভার্ট করা যায় সে সমস্ত গ্যাসকে সহজেই অন্য একটা লিকুইডের মধ্যেও সলিবল করানো যায়। সেই জন্যই
লিকুইফাই নেচার অফ দ্য গ্যাসের উপর ডিপেন্ড করছে যে কোনো গ্যাস কতটা দ্রবীভূত হবে একটা পার্টিকুলার লিকুইডে। আরেকটা হচ্ছে এই CO2 বা লিকুইড বলতে সব লিকুইডে তো রিঅ্যাক্ট করে না, ডিপেন্ড করছে। আরো একটা বিষয় এখানে বলা রয়েছে যে দ্য গ্যাস which react with solvent। ধরো তুমি দুটো গ্যাস নিয়েছো, কিরকম? ধরো অক্সিজেন নিয়েছো ভার্সেস অ্যামোনিয়া, অক্সিজেন ভার্সেস অ্যামোনিয়া। এখন এদের দ্রাব্যতা কিরকম ভাবে ডিপেন্ড করবে না, বলছে যে গ্যাসটা সলভেন্টের সঙ্গে রিয়াক্ট করে তাদের দ্রাব্যতা বেশি হয়। যেমন অ্যামোনিয়া অবশ্যই জলের সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, ঠিক আছে? তো এর যেহেতু গ্যাসের এই গ্যাসটা অ্যামোনিয়া যেহেতু জলের সঙ্গে বিক্রিয়া ঘটে, সুতরাং অ্যামোনিয়া অতি দ্রুত জলের সঙ্গে দ্রবীভূত হবে দেন অক্সিজেন। সুতরাং আমি তাহলে ক্লারিফাই করতে পারলাম যে নেচার অফ গ্যাসের উপর ডিপেন্ড করছে কোন গ্যাস কতটা সলিউবল হবে। নেক্সট যেটা পার্টটা আছে সেটা হচ্ছে তোমাদের টেম্পারেচার। আমরা সলিবিলিটি ফ্যাক্টরগুলো দেখছি, টেম্পারেচারের উপর কিভাবে নির্ভরশীল আমরা এবারে সেই জিনিসটা দেখব। তাহলে নেক্সট হেডিং করবে ডিপেন্ডেন্স অন টেম্পারেচার, ডিপেন্ডেন্স অন টেম্পারেচার। এখন টেম্পারেচার ডিপেন্ডেন্সটা সাধারণত এরকম দেখা যায়, তবে ব্যতিক্রমও আছে। ঠিক এরকম টাইপের একটা নেচারের গ্রাফ দেখা যায় যেখানে সলিবিলিটি মোল পার লিটারে এক্সপ্রেস আছে, আর এটা হচ্ছে টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে মাপা হয়েছে। এক্স অ্যাক্সিসে টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে টেম্পারেচার আছে, আর ওয়াই অ্যাক্সিসে তোমার দ্রাব্যতা সলিবিলিটি কে প্লট করা হয়েছে। দেখা যায় যত তোমার তাপমাত্রা বেড়েছে, দেখো এদিক থেকে এদিকে গেলে বাড়ে, যত তোমার তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড যত বেড়েছে তত দ্রাব্যতা কিন্তু কমে এসে, দেখো দ্রাব্যতা কিন্তু ক্রমশ নিচের দিকে ডাউন হয়েছে, নিচের দিকে নেমে এসছে। অর্থাৎ এই গ্রাফটা পরিষ্কারভাবে বোঝায় যে তাপমাত্রা যদি বাড়তে থাকে তাহলে তোমার কোনো একটা গ্যাসের দ্রাব্যতা কমতে থাকে। তোমরা ভালো করে দেখেছো যখন জল ফোটাও, জলের উপরের মধ্যে বাবল তৈরি হয়। কেন তৈরি হয়? জলের মধ্যে বাবল তৈরি হওয়ার কারণ হচ্ছে ওখান থেকে গ্যাসগুলো বেরিয়ে আসে। তুমি তাপমাত্রা ইনক্রিজ করছো, তাপমাত্রা ইনক্রিজ করার জন্য কি হচ্ছে, জলের মধ্যে যে দ্রবীভূত গ্যাসগুলো ছিল সেগুলো সবাই বেরিয়ে আসছে। বাবলসগুলো তৈরি হওয়ার কারণ তোমরা দেখেছো, ওগুলো দ্বারা তৈরি হয়। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে পরে জেনারেলি কি হয়, তরলের মধ্যে কোনো একটা গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। এবার বলবো কেন এরকম হয়, কেন এরকম হলো, দ্রাব্যতা কেন হ্রাস পেল? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যে কারণটা মেনলি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কোনো ধরনের দ্রাব্যতা ডিসলিউশন ইজ এক্সোথার্মিক, অর্থাৎ তাপমোচী। যখনই কোনো কিছুকে সলিউবল করা হয় জেনারেলি সেগুলো তাপমোচী হয়। তাপগ্রাহীও আছে, সেক্ষেত্রে ব্যতিক্রম হবে, কিন্তু জেনারেলি তাপমোচী। আমি সাধারণত যেটা হয় সেটা বলছি তোমাকে। তাহলে ডিসলিউশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস। ধরে নাও কথার কথা, ধরো এ একটা গ্যাস, এটা মনে করো একটা গ্যাস, আর একে আমি একটা সলভেন্টে বা কোনো একটা লিকুইডের মধ্যে সলিউবল করেছি। তাহলে এটা সলিউবল হয়েছে, এটা গ্যাস ছিল সলভেন্টের মধ্যে দিয়েছি, আর এটা এখন সলিউবল হয়ে গেছে। মানে এটাকে আমরা বলতে পারি এ, এখানে লিখতে পারি এ সলভেটেড, এ ইজ নাও সলভেটেড, এবং এর সঙ্গে কিছু হিট উৎপন্ন হবে। বিকজ ডিসলিউশন অর্থাৎ জেনারেলি একটা এক্সোথার্মিক প্রসেস, কিছুটা হিট উৎপন্ন হয়। এখন লাসেটলিয়ার প্রিন্সিপাল তোমরা জানো। লাসেটলিয়ার প্রিন্সিপাল ওয়াইজ একটা প্রসেস এদিক থেকে এদিকে যাচ্ছে, ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ এ একটা গ্যাস সলভেন্টের সঙ্গে মিশে তোমার সলভেটেড হচ্ছে, মিশে যাচ্ছে এবং কিছুটা হিট উৎপন্ন করছে। তুমি যদি সেখানে তাপমাত্রা দাও, টেম্পারেচার যদি ইনক্রিজ করে যাও, তো বাইরে থেকে যদি তুমি হিট দাও তাহলে কি হবে? লাসালিয়ার প্রিন্সিপাল বলছে তাহলে সেই এক্সট্রা হিটটাকে ও কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। সিস্টেম নিজেকে এমনভাবে রিওরিয়েন্ট করবে, রিএস্টাবলিশ করবে, বা এমনভাবে নিজেকে রিঅ্যারেঞ্জ করবে যাতে এই এক্সট্রা হিটটাকে ও নালিফাই করাতে পারে। তুমি দেখো ফরওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ এই গ্যাস এবং সলভেন্টের বিক্রিয়ায় এটা যখন সলিউবল হচ্ছে সঙ্গে কিছু হিট উৎপন্ন হচ্ছে,
আবার তুমি বাইরে থেকে এক্সট্রা করে হিট দিচ্ছ, তার মানে ওই এক্সট্রা হিটটাকেও কমাবে কি করে? ওই এক্সট্রা হিটটা কমাতে গেলে ওকে উল্টো প্রসেস করতে হবে। উল্টো প্রসেস কি? অর্থাৎ এ যে সলভেটেড হওয়ার ফলে হিট উৎপন্ন হচ্ছিল, তাহলে যতটুকু এ সলভেটেড হয়েছিল তারা আবার ডিসলভেটেড হবে, অর্থাৎ এগুলো গ্যাসগুলো কি হবে, সলভেন্ট থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে বিপরীতটা কি? ফরওয়ার্ডটা হচ্ছে সলভেশন, অর্থাৎ ফরওয়ার্ড প্রসেসটা হচ্ছে সলভেশন, তোমার দ্রবীভূত হচ্ছে। ব্যাকওয়ার্ডটা কি হবে? তাহলে দ্রবণ থেকে বেরিয়ে আসবে গ্যাসটা। বেরিয়ে আসবে কেন? বিকজ তুমি তাপ দিয়েছো, লাস্ট প্লেয়ার প্রিন্সিপাল বলছে তুমি যেহেতু তাপ দিচ্ছ তাহলে এক্সট্রা তাপটাকে কমাতে হবে। তাহলে এক্সট্রা তাপটাকেও কমাবে কি করে? না, যদি উল্টো প্রসেসটা ঘটে, কেন ফরওয়ার্ড প্রসেসে হিট উৎপন্ন হয়, তাহলে ব্যাকওয়ার্ড প্রসেস নিশ্চয়ই হিটটা তোমার শোষিত হবে, সুতরাং ও কিন্তু ব্যাকওয়ার্ড করার চেষ্টা করবে। তো এটাই জেনারেল লজিক, যে কারণে আমরা কি করি, তাপমাত্রা বাড়ালে কোনো একটা গ্যাসের দ্রাব্যতা সাধারণত হ্রাস পায়। ব্যতিক্রম ঘটতে পারে যদি কোনো গ্যাস দ্রবীভূত হওয়ার জন্য তাপমাত্রা শোষিত হয়, যদি প্রসেসটা তোমার এন্ডোথার্মিক হয়, তখন আবার তাপমাত্রা বাড়ালে কিন্তু দ্রাব্যতা বাড়বে। জেনারেলি সেই কেসগুলো একটু কম। আচ্ছা, এর কিছু প্লাস মাইনাস পয়েন্ট বলি। ধরো তাপমাত্রা যদি খুব বেড়ে যায় তাহলে কি হবে? তাপমাত্রা যদি বদলানো, তুমি এই ব্যাপারটা বুঝতে পারলে যে তাপমাত্রা যদি বাড়ে, কোনো একটা পার্টিকুলার লিকুইডে, কোনো একটা গ্যাসের দ্রাব্যতা কমতে থাকে। যদি তাই হয়, যদি ডে বাই ডে তাপমাত্রা তোমার ইনক্রিজ করে, ওয়ার্ল্ডের তাপমাত্রা যদি ইনক্রিজ করে, তাহলে যে ওয়াটার বডি যেগুলো আছে সেখানে যে ডিজলভড অক্সিজেন আছে, যেগুলো নিয়ে অ্যাকোয়াটিক লাইফগুলো বেঁচে থাকে, মাছ টাছ ইত্যাদি যেগুলো বেঁচে থাকে, বা আরও যে অ্যাকোয়াটিক লাইফ যেগুলো রয়েছে যারা অক্সিজেনকে ইনহেল করে, কি হবে, তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য যে জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন আছে সেই ডিজলভ অক্সিজেনের মাত্রাটা কমতে থাকবে। আর যদি ডিজলভ অক্সিজেনের মাত্রাটা তোমার কমতে থাকে তাহলে কি হবে, ওই যে প্রাণীগুলো আছে তারা কিন্তু মারা যাবে। তাহলে এটাকে কিন্তু আমরা এক ধরনের পলিউশন বলতে পারি। এটাকে বলা হয় থার্মাল পলিউশন অফ ওয়াটার। থার্মাল পলিউশন অফ ওয়াটার হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা, যে তাপমাত্রার সঙ্গে কিভাবে রিলেটেড। তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হবে, আস্তে আস্তে এরকম ভাবে পৃথিবীর মিন তাপমাত্রা বাড়ছে, তাহলে সি ওয়াটারের তাপমাত্রা বেড়ে যাবে, ওয়াটারের মধ্যে তোমার কি হবে, জিনিসগুলো অক্সিজেনের পরিমাণটা কমবে, অনেক অ্যাকোয়াটিক লাইফ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। নেক্সট যে পার্টটাতে আমরা যাব সেটা হচ্ছে ডিপেন্ডেন্স অন প্রেশার। কেমন? পরবর্তী যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি বললাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্স অফ প্রেশার বা ডিপেন্ডেন্স অন প্রেশার, অর্থাৎ প্রেশার কিভাবে কোনো একটা গ্যাসের দ্রাব্যতাকে প্রভাবিত করে, প্রেশারের উপর কিভাবে নির্ভরশীল হয়। প্রেশারের উপর অবশ্যই নির্ভরশীল। খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, যে সোডা ওয়াটার তোমরা খাও না, সোডা ওয়াটার। সোডা ওয়াটারে কি করে বানানো হয় না, হাই প্রেশারে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে সলিবল করা হয়, আর তারপরে তখন তৈরি হয় সোডা ওয়াটার। তো প্রেশার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং এই প্রেশারের যে ডিপেন্ডেন্স সেটা তোমাকে হেনরিস ল এর মাধ্যমে এক্সপ্রেস করা হয়েছে। হেনরি সিরিজ অফ এক্সপেরিমেন্ট করেছিল যে গ্যাসের দ্রাব্যতার উপরে প্রেশারের কি সম্পর্ক আছে, এবং সেই সিরিজ অফ এক্সপেরিমেন্ট করার পর আমরা গ্রাফিক্যাল এক্সপেরিমেন্টটা দেখবো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা অফ দ্যাট এক্সপেরিমেন্ট আমরা দেখবো। তো আমরা ডুইং দ্যাট সিরিজ অফ এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্ট করার পর উনি একটা সিদ্ধান্তে মনোনীত হন, এবং উনি বলেন যে কোনো একটা গ্যাসের দ্রাব্যতা, কোনো একটা লিকুইডের মধ্যে দ্রাব্যতা ডিপেন্ড করছে ওই লিকুইডটার উপরে যে গ্যাসটা রয়েছে তার উপরে যে প্রেশার অ্যাপ্লাই করা হয়েছে তার সঙ্গে সরাসরি প্রপোর্শনাল, অর্থাৎ সরাসরি সম্পর্ক। যত বেশি প্রেশার অ্যাপ্লাই করা হবে তত সেই গ্যাসটা ওই পার্টিকুলার লিকুইডের মধ্যে দ্রবীভূত হবে। তো দেখা যাক, বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রেশার ফ্যাক্টর আমরা পড়ছি, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর এই ফ্যাক্টরটাকে ওয়েল এক্সপ্লেন করেছে, কে এক্সপ্লেন করেছে? এক্সপ্লেইনড বাই হেনরিস ল। এক্সপ্লেইনড বাই হেনরিস ল। 2009-তে একটা যেই মেন্স একটা কোয়েশ্চেন এসেছিল এখান থেকে হেনরিস ল এর উপরে। আমরা যেখান থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো হেনরিস ল থেকে আসে আমরা একটা আলোচনা করবো, সেটা খেয়াল রাখলেই হবে। খুবই সোজা সোজা অঙ্ক। তো যাই হোক, তা বলছে হেনরিস ল জেনারেল যদি ডিসকাশন বলি, জেনারেল ডিসকাশন জেনারেলি কি বলছে, যে কথা তোমাদের আমি বললাম যে কোনো একটা গ্যাস, কোনো একটা লিকুইডে সলিউবল হবে
কি হবে না সেটা ডিপেন্ড করছে তার প্রেসারের উপর, সেটা তার জেনারেল স্টেটমেন্ট। সেটা কি বলছে, দ্য সলিবিলিটি অফ এ গ্যাস ইন এ লিকুইড, অর্থাৎ কোনো লিকুইডের মধ্যে কোনো গ্যাসের দ্রাব্যতা is directly proportional to the pressure of the gas over the solution, অর্থাৎ ওই সলিউশনটার উপরে যে গ্যাসটা রয়েছে তার প্রেসারের সঙ্গে সরল সমানুপাতিক। যত বেশি প্রেসার অ্যাপ্লাই হবে তত বেশি সেই গ্যাসটা তোমার সলিবল হবে। বোঝা গেল ব্যাপারটা? তো এটা হচ্ছে তোমার হেনরিস ল স্টেটমেন্ট। কি বলছে প্রত্যেকের বইতে আছে, দেখে নেবে, সেখান থেকে লিখবে স্টেটমেন্ট। হেনরিস ল স্টেটমেন্ট খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে, সেখান থেকে লিখতে হবে। আমি জাস্ট বোঝার জন্য করে এখানে লিখেছি জিনিসটা, আমি অত লিখে লিখে করছি না, আমি জাস্ট ব্যাপারগুলোকে এক্সপ্লেন করছি। প্রত্যেকের বইতে হেনরিস ল দেখো স্টেটমেন্টটা সুন্দরভাবে দেওয়া আছে, সেটাই তোমরা করবে, কোনো অসুবিধা নেই। তো ওটাকেই আমি লিখেছি এখানে। বলছে মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন এ সলিউশন, মোল ফ্র্যাকশন অফ এ গ্যাস ইন এ সলিউশন ইজ, মানে এটাকে ফর্মুলার আকারে লেখা আছে, এটা হেনরি স্টেটমেন্ট, হেনরি যেটা বলেছে সেটা। Mole fraction of the gas in a solution is proportional to the partial pressure of the gas. এখন পার্শিয়াল প্রেসার কেন বললাম, মোল ফ্র্যাকশন কেন বললাম, সেই বিষয়গুলো আমাকে একটু বুঝতে হবে। তাহলে এই স্টেটমেন্টটাকে আমি রাখলাম, এটাকে আমরা একটু ইলাবোরেটলি বুঝবো, স্টেটমেন্টটাকে একটু বুঝি, স্টেটমেন্টটা একটু বোঝা যায় কি বলতে চাইছি। ধরো এখানে একটা বিকারের মধ্যে কিছু লিকুইড রয়েছে, আর এর উপর একটা পিস্টন চাপানো আছে, যে পিস্টনটা মুভ ইন অ্যান্ড মুভ আউট করতে পারে আপন অ্যাপ্লিকেশন অফ প্রেসার। প্রেসার অ্যাপ্লাই করলে বা ডিক্রিজ করলে এটা নিচের দিকে নাম ঢুকে আসতে পারে, বাইরের দিকে বেরোতে পারে। তো এখানে কিছু পরিমাণ গ্যাস রয়েছে, এখানে কিছু গ্যাস মলিকিউলস রয়েছে। গ্যাস মলিকিউল রয়েছে। তো ইনিশিয়ালি মনে করো ইনিশিয়ালি এর মধ্যে কোনো গ্যাস ডিসলভ নেই, অর্থাৎ লিকুইডের মধ্যে কোনো গ্যাস দ্রবীভূত হয়নি। তাহলে মোল ফ্র্যাকশন অফ গ্যাস, আমি আগের দিন মোল ফ্র্যাকশন পড়িয়েছি, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড কত? 0। যে গ্যাসটা ডিসলভ করতে চাইছি সেটা ইনিশিয়ালি মনে করো দ্রবীভূত হয়নি, মনে করো, আমি ধরে নিচ্ছি, লেট আস কনসিডার। তাহলে মোল ফ্র্যাকশন তো কিছু গ্যাসই এখানে নেই, অর্থাৎ এখানে টোটাল মোল যেটা আছে, মোল ফ্র্যাকশন কি করে, ধরে নাও যদি n1 মোল গ্যাস, কথার কথা n1 মোল গ্যাস তোমার n2 মোল লিকুইডের মধ্যে সলিবল হতো, যদি হতো, গ্যাস কতটা সলিবল হচ্ছে n1 মোল, না কতটা জল এখানে আছে, না n2 মোল আছে, আমি জল ধরে নিচ্ছি, সলভেন্টটাকে আমি জল ধরছি কথাটা, ঠিক আছে, n2 মোল লিকুইডের মধ্যে দ্রবীভূত হচ্ছে। তাহলে গ্যাস কতটা দ্রবীভূত হলো, না গ্যাস দ্রবীভূত হয়েছে n1 মোল আউট অফ n1 প্লাস n2 মোল। তোমাদের মোল ফ্র্যাকশনের ক্লাসে আমি বলেছি ব্যাপারটা। তাহলে গ্যাস কতটা দ্রবীভূত হচ্ছে, দ্য গ্যাস ইন লিকুইড, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড কতটা, না n1 বাই n1 প্লাস n2। তো ইনিশিয়ালি আমি কি ধরেছি যে কোনো গ্যাস দ্রবীভূত হয়নি, তার মানে এই পার্টটা 0, তাহলে 0, অর্থাৎ গ্যাসের কোনো মোল ইনিশিয়ালি নেই। এবার তুমি প্রেসার অ্যাপ্লাই করছো, এখান থেকে তুমি প্রেসার অ্যাপ্লাই করছো, ডাউনওয়ার্ড প্রেসার অ্যাপ্লাই করছো, ফলে কি হবে, গ্যাসের উপর প্রেসার আসছে, তাহলে গ্যাসগুলো কি হবে, আস্তে আস্তে এবারে সলিবল হতে থাকবে মধ্যে। যত প্রেসার অ্যাপ্লাই করছো তত বেশি গ্যাস সলিবল হচ্ছে। ক্লিয়ার? তাই তো? আচ্ছা, যদি তাই হয় তাহলে এখন আমি কি এটা বলতে পারি যে মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড, এটাকে এক্সপ্রেস করে কিভাবে, না n1 মোল অফ গ্যাস বাই টোটাল মোল n1 প্লাস n2, এভাবে মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড কত, এটা, এবং এটা কার সাথে প্রপোর্শনাল, না তুমি যে প্রেসারটা অ্যাপ্লাই করেছো তার সাথে প্রপোর্শনাল। বিকজ দেখো যখন তুমি প্রেসার দাওনি তখন গ্যাস কিছু দ্রবীভূত হয়নি, আস্তে আস্তে প্রেসার দিয়েছি তত বেশি গ্যাস সলিবল হয়েছে। তাহলে কি আমি এটা বলতে পারি অ্যাকর্ডিং টু হেনরি স্টেটমেন্ট যে প্রেসারটা প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড, অর্থাৎ যত তুমি প্রেসার বাড়াবে তত কোনো একটা পার্টিকুলার গ্যাস তত বেশি সলিবল হবে। এখন তাহলে আমি পেলাম কি, প্রেসারের সঙ্গে রিলেশনটা এরকম পেলাম, P প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড, এটা আমি পেলাম। ওটা আমি রাখলাম, কেন রাখলাম পরে বলছি। এইবার যদি ঘটনাটা এরকম হয়, এটা আমি একটা গ্যাস নিয়েছি,
এটা আমি একটা গ্যাস নিয়েছি, এখানে যে কোনো একটা পার্টিকুলার গ্যাস নিই। যদি এরকম হয় যে এখানে ধরো আরো এক ধরনের গ্যাস আছে, অর্থাৎ মনে করো গ্যাস এ আছে আর গ্যাস বি আছে, দুটো গ্যাস আছে, হতে পারে দুটো গ্যাস থাকতে পারে। তখন কোন গ্যাস কতটা দ্রবীভূত হবে না, যে গ্যাসের পার্শিয়াল প্রেসার, যখন আমাদের ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার আমরা পড়েছি যে যখন একাধিক গ্যাস একসাথে থাকে তখন পার্শিয়াল প্রেসারের কথা ভাবা হয়, অর্থাৎ পার্শিয়াল প্রেসারের সঙ্গে রিলেশন করা হয় জিনিসটাকে। পার্শিয়াল প্রেসার কি মানে মোট প্রেসারের একটা অংশ, মোট প্রেসারের একটা অংশ হচ্ছে পার্শিয়াল প্রেসার। তা যদি এখানে একাধিক গ্যাস থাকতো তাহলে কি হতো, তখন এটাকে আমরা এই প্রেসারটা রিপ্লেস হয়ে যেত, তখন পার্শিয়াল প্রেসার অফ এ বলতাম বা পার্শিয়াল প্রেসার অফ বি বলতাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ফর্মুলা কি দাঁড়াতো, এটাকে এক্স এ করতাম, এটাকে এক্স বি করতাম। বোঝা গেল না? আমি আরেকবার বলি। প্রথমে তো একটাই গ্যাস ছিল, তাহলে একটা গ্যাসের জন্য টোটাল যতটা প্রেসার অ্যাপ্লাই করা হয়েছে বা যতটা প্রেসার আছে উপরে ততটা গ্যাস ডিজলভ হয়েছে। এবার যখন দুটো গ্যাস চলে আসছে, দুটো গ্যাস তো ইকুয়ালি দ্রবীভূত হবে না, বিকজ দুটো গ্যাসের মধ্যে ধরো একটা গ্যাস 50 ml আছে বা 50 সিসি আছে, একটা গ্যাস 100 সিসি আছে, তাহলে যে গ্যাস বেশি আছে সেই গ্যাসের মোট প্রেসারটা বেশি, তাই না? যে গ্যাস যত বেশি আয়তন দখল করে তার প্রেসারটাই তো বেশি হবে, সলিউশনের উপরে বা লিকুইডের উপর তার প্রেসারটাই বেশি করবে। তাহলে আমি কি বলতে পারি যদি গ্যাস এটার কতটা দ্রবীভূত হবে সেটা ডিপেন্ড করছে, মানে গ্যাস এটা কতটা দ্রবীভূত হয়েছে না গ্যাস এ যতটা প্রেসার ছিল ততটা তার পার্শিয়াল প্রেসারের উপরে, আর গ্যাস বি কতটা দ্রবীভূত হবে তার পার্শিয়াল প্রেসারের উপর ডিপেন্ড করবে। তো জেনারেলি আমরা এভাবেই এক্সপ্রেস করি, কিন্তু যদি একাধিক গ্যাস থাকে তখন সেটাকে আমরা প্রেসারটাকে আমরা বলি পার্শিয়াল প্রেসার দিয়ে রিপ্লেস করে দিই। ওকে, নেক্সট। এবার এটা নিয়ে আরো কিছু কথাবার্তা বলার রয়েছে। কি কথাবার্তা বলার রয়েছে? তাহলে আমরা কি পেলাম? লেট মি রাইট ইট এগেইন। P is equal to x লিখেছি। এক্সটা কি না, এক্সটা যে গ্যাস ইন লিকুইড, কতটা গ্যাস লিকুইডের মধ্যে আছে। আর এই প্রেসারটা কি? এই প্রেসারটা কি কিসের প্রেসার? প্রেসার অফ দ্য গ্যাস অ্যাবভ দ্য সলিউশন, অর্থাৎ সলিউশনের উপরে যে প্রেসারটা যত বাড়বে তত গ্যাসটা লিকুইডের মধ্যে মিশবে, অর্থাৎ গ্যাসের লিকুইডের ওপর সারফেসে আপার সারফেসে যে গ্যাসটা আছে তার প্রেসারের সঙ্গে ডিপেন্ড করছে কতটা গ্যাস লিকুইডের মধ্যে দ্রবীভূত হয়েছে। প্রপোর্শনাল সাইন, প্রপোর্শনাল সাইন। তাহলে P is equal to, এটাকে আমরা লিখতে পারি KHX, where X is the gas in liquid. Okay. Now this KH is a constant, এবং এই কনস্ট্যান্টটাকে আমরা বলি হেনরিজ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে আমরা কি বলি? হেনরিজ কনস্ট্যান্ট। বোঝা গেল ব্যাপারটা? এখন KH এর ইউনিট বলছে ইজ সিমিলার টু দ্য ইউনিট অফ P। ওয়াই? বিকজ তোমরা ভালো করেই জানো যে মোলার ফ্র্যাকশন এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। মোলার ফ্র্যাকশন ইজ ইউনিটলেস কোয়ান্টিটি, তাই তো? কেন মোলার ফ্র্যাকশন ইউনিটলেস কোয়ান্টিটি? বিকজ মোলার ফ্র্যাকশনের ডেফিনেশন তোমরা জানো যে মোলার ফ্র্যাকশন মানে কি? N1 মোলস বাই N1 প্লাস N2 মোলস, অর্থাৎ মোলস বাই মোলস, একই একজাতীয় রাশির অনুপাত। মোলার ফ্র্যাকশনটা কি? অ্যাকচুয়ালি একজাতীয় রাশির অনুপাত। তাহলে কোনো জিনিস যদি একজাতীয় রাশির অনুপাত হয় তাহলে তার কোনো তোমার ইউনিট থাকে না। মোলার ফ্র্যাকশন ইজ দ্য রেশিও অফ সেম টাইপ জিনিস, মানে সেম টাইপ জিনিসের রেশিও, তাহলে এটার ইউনিট থাকবে না। তাহলে P is equal to KHX লিখলাম, and where X is unitless, so the unit of P and unit of KH will be same. এটা ATM, এটা ATM, এটা বার, এটা বার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে পার্টটা এখানে বলার সেটা হচ্ছে, দেখো এই যে ইকুয়েশনটা P is equal to, তাহলে ফ্রেশ করে লিখলে কি পেলাম আমি? আর X টা আমি আর লিখছি না গ্যাস ইন লিকুইড, এবার আমি শুধু X লিখছি, মানে বারবার ওটাই হবে মিনিংটা, বারবার আর লিখছি না কথাটা, এটা লিখলাম। এটা দেখো তো সেই y is equal to mx টাইপ মত, mx টাইপের না জিনিসটা? তাহলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করে, যেটা একটা স্ট্রেট লাইনটা হচ্ছে যেটা অরিজিন দিয়ে পাস করে। আর এখানে y অ্যাক্সিসে তোমার আছে প্রেসারটা আছে, আর x অ্যাক্সিসে আছে তোমার মোল ফ্র্যাকশনটা আছে। তাহলে এখানে এর যে স্লোপটা পাবো, স্লোপ মানে যে tan থিটা মানে যে dy dx,
সেটা কত, দ্যাট ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, মানে পি বাই এক্স করতে হবে, তাই না? ডিওয়াই ডিএক্স মানে এটা কতটা নিয়েছো, এটা কতটা নিয়েছো, তাহলে পি বাই এক্স আসবে, তাই তো? তাহলে পি বাই এক্স যদি আসে সেটা ইজ ইকুয়াল টু কত আসবে, কে এইচ। না বুঝলে আরেকবার দেখো, পি ইজ ইকুয়াল টু কে এইচ এক্স, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের, তাহলে এমটা কি, এমটা এটার সঙ্গে সমান, ওয়াইটা তাহলে পি কে রিপ্রেজেন্ট করছে আর এক্সটা হচ্ছে মোল ফ্র্যাকশনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এভাবে প্লট করলাম। তাহলে স্লোপটা কত, স্লোপ হচ্ছে ট্যান থিটা, এটাকে স্লোপ বলা হয়, এমটা হচ্ছে স্লোপটা হচ্ছে ট্যান থিটা মানে ডিওয়াই ডিএক্স, অর্থাৎ এটা বাই এটা, অর্থাৎ এখানে যতটা গেছে এই যে এটা হচ্ছে ডিওয়াই, এটুকুটা হচ্ছে ডিওয়াই আর এটুকুটা হচ্ছে তোমার ডিএক্স। ডেল্টা পি হবে, অ্যাকচুয়ালি ডেল্টা পি ডিপি বাই ডিএক্স লেখা উচিত অ্যাকচুয়ালি, তো আমি লিখিনি ওটাকে এরকম ভাবে, আমি জাস্ট সিম্পলি ইকুয়েশনটাকে বোঝাতে চেয়েছি, এই ফরম্যাটটাকে বোঝাতে চেয়েছি। তাহলে পি বাই এক্স ইজ ইকুয়াল টু কে এইচ, তাহলে পি ইজ ইকুয়াল টু কে এইচ এক্স। তাহলে এইভাবে প্রেসার আর মোল ফ্র্যাকশনকে আমরা রেশিও করলে আমরা কে এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। বোঝাতে পারলাম ব্যাপারটাকে? আচ্ছা, এবার এখানে আরেকটা কথা বলার আছে। কি বলার আছে? এইখান থেকে এই যে রিলেশনটা আমি লিখলাম, এটাকে আরেকবার লিখলাম, আমি কি লিখছি, কে ইজ ইকুয়াল টু পি বাই এক্স। এক্সটা কি, হোয়াট ইজ এক্স? এক্স ইজ মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড, অর্থাৎ কতটা গ্যাস লিকুইডে দ্রবীভূত সেটা। তাহলে মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড অ্যান্ড কে এইচ, যেটা হেনরিজ কনস্ট্যান্ট, আর ইনভার্সলি প্রপোর্শনাল যখন পিটা কনস্ট্যান্ট। একটা পার্টিকুলার পি, হেনরিজ কনস্ট্যান্ট অ্যান্ড মোল ফ্র্যাকশন অফ গ্যাস, অর্থাৎ কতটা গ্যাস দ্রবীভূত হয়েছে, তারা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ হায়ার দ্য ভ্যালু অফ কে এইচ, কে এইচ এর যত বেশি হবে, লোয়ার দ্য সলিবিলিটি অফ এ পার্টিকুলার গ্যাস। গ্যাস সলিবিলিটি ডিক্রিজ করবে যত কোন একটা গ্যাসে, ধরো তোমাকে এখানে প্রশ্ন কিরকম দিতে পারে, দুটো গ্যাস দিয়ে দিল, তাদের কে এইচ ভ্যালু বলে দিল, বললো হুইচ ওয়ান ইজ মোর সলিবল, বা কার মোল ফ্র্যাকশন বেশি আছে, ঠিক আছে? তাহলে ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বোঝা যাবে। আমি রাফলি একটা ভ্যালু বলছি তোমাকে, কে এইচ ভ্যালু দেওয়া আছে 140 কিলো বার দেওয়া আছে, কিলো বার ইউনিটে আছে 140 কিলো বার, আর গ্যাসটা হচ্ছে তোমার হিলিয়াম। কে এইচ ভ্যালু তোমার দেওয়া আছে 75 এন্ড গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন, সবই কিলো বার ইউনিটে আছে, কিলো বার ইউনিট, কে এইচ ভ্যালুগুলো সব কিলো বার ইউনিটে রয়েছে, আর এটা হচ্ছে 35, এটা হচ্ছে O2। না তোমাকে প্রশ্ন করলো যে কোন গ্যাসের দ্রাব্যতা বেশি, বা কোন গ্যাসের মোল ফ্র্যাকশন লিকুইডে বেশি, বা কোন গ্যাসটা বেশি দ্রবীভূত হয়েছে। এক্ষুনি তুমি দেখেছো কে এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ গ্যাস, তো যার কে এইচ বেশি তার সেই গ্যাসের মোল ফ্র্যাকশন লিকুইডে কিন্তু কম, অর্থাৎ লিকুইডে কম মানে কি, সে দ্রবীভূত হয়নি, কম দ্রবীভূত হয়েছে। তাহলে খেয়াল করে কে এইচ কার বেশি আছে, হিলিয়ামের সব থেকে বেশি আছে। তাহলে হিলিয়ামের যদি কে এইচ বেশি হয়, তাহলে হিলিয়ামের মোল ফ্র্যাকশন ইন লিকুইড, অর্থাৎ দ্রবণের মধ্যে যে যতটা থাকার কথা সেটা কমে গেছে, তাহলে হিলিয়াম সব থেকে কম দ্রবীভূত হয়েছে আর অক্সিজেন সব থেকে বেশি দ্রবীভূত হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, ব্যাপারটা মুছি, লিখে নাও, একটু পজ করে একটু লিখে নাও তোমরা, খুব ইজি ব্যাপার। temperature dependence of কেজ, কেজটা টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করে, এটা আমরা ঘুরিয়ে ভাবি জিনিসটা একটু ঘুরিয়ে ভাবছি। কিরকম ভাবে ঘুরিয়ে ভাবছি, না একটু আগে তোমাকে আমি বললাম যদি টেম্পারেচার রাইজ করে দাও, টেম্পারেচার আমি বাড়িয়ে দিলাম, তাহলে বাড়িয়ে দিলে কি হবে, কোনো একটা গ্যাসের দ্রাব্যতা কমে যাবে, এক্ষুনি বলে এলাম। তাহলে টেম্পারেচার যদি বাড়িয়ে দাও, তাহলে মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড ডিক্রিজ করে যাবে, কমে যাবে, এক্ষুনি বলে এলাম যে টেম্পারেচার বাড়ালে কি হবে, গ্যাসগুলো দ্রবণ থেকে বেরিয়ে যাবে, তো দ্রাব্যতা কমে যাবে।
অর্থাৎ দ্রবণে কোনো একটা পার্টিকুলার গ্যাসকে কম পাওয়া যাবে, কম পাওয়া গেলে তার মোল ফ্র্যাকশনও কমে যাবে। তাহলে টেম্পারেচার তুমি বাড়িয়ে দাও তার মোল ফ্র্যাকশন কমে যাবে। আর যদি মোল ফ্র্যাকশন কমে তাহলে মোল ফ্র্যাকশনের সাথে KH এর সম্পর্ক কি? ইনভার্স। তাহলে KH টা কি হবে তোমার? KH টা কি হবে? ইনক্রিজ করবে। তার মানে ভ্যালু অফ KH ইনক্রিজেস উইথ টেম্পারেচার বলতে পারি। টেম্পারেচার বাড়লে KH ও বাড়বে। এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স। আচ্ছা, একটা নিউমেরিক্যাল বলছি, এটা নিউমেরিক্যাল KH, এটার উপর নিউমেরিক্যাল একটা দিচ্ছি। বলছে KH for CO2 at 298 Kelvin is 1.67 into 10 to the power 8 Pascal। কি বলছে? একটা গ্যাস CO2 এর KH ভ্যালু দেওয়া আছে 298 কেলভিন উষ্ণতায়। KH এর ভ্যালু কত না 1.67 in 10 to the power 8 পাস্কাল। তোমার কি কথা বলছে? ক্যালকুলেট CO2 dissolved, calculate CO2 dissolved in 500 ml soda at 2.5 atm pressure। Very easy। সমস্যা এক জায়গায়, কিরকম সমস্যা? না, প্রেসারের ভ্যালুটা এটিএম এ দেওয়া আছে আর এটা পাস্কালে দেওয়া আছে। তো যে কোনো হয় এটিএম কে পাস্কালে কনভার্ট করো, নাহলে পাস্কালকে এটিএম এ কনভার্ট করো। কনভার্সন ফ্যাক্টরটা কি আমরা কি জানি? যে 1 এটিএম, অঙ্কটা একবার বুঝে নাও ভালো করে, আরেকবার বলছি। KH ভ্যালু দেওয়া আছে CO2 এর, আর বলেছে সেটা কত 1.67 in 10 to the power 8 পাস্কাল। তাহলে CO2 কতটা ডিজলভ আছে, অর্থাৎ মোল ফ্র্যাকশন অফ CO2 এটা বার করতে চাইছি, কতটা মোল CO2 রয়েছে in 500 ml soda at 2.5 atm। তো দেখো কনভার্সন ফ্যাক্টরটা কি রকম আছে? আমরা কি জানি যে 1 atm সমান সমান 1.013 into 10 to the power 5 পাস্কাল, এটা আমরা জানি। তাহলে এইটা কাজে লাগিয়ে আমরা কনভার্সন করে নেব। 1 atm মানে হচ্ছে এত পাস্কাল। হচ্ছে ক্লিয়ার? তাহলে ফর্মুলাটা কি জানি আমরা? ফর্মুলা, হোয়াট ইজ দ্য ফর্মুলা? The partial pressure of the gas or pressure of the gas যেটা ডিজলভ আছে CO2, এখন আমরা পড়ে সেটা কি না KH into mole fraction of CO2। এই তোমার ফর্মুলা। এই ফর্মুলা কি করব? এটা তো ফর্মুলা। KH given, P given, and you have to find out the value of X। কতটা X আছে? Let us see। তাহলে প্রেসারের জায়গায় কি বসাও? প্রেসার কত ছিল? 2.5 atm, তাই তো? আর 1 atm মানে হচ্ছে 0.013 into 10 to the power 5 পাস্কাল। আমি 0.01 অবধি নিচ্ছি। তাহলে প্রেসারের জায়গায় কি বসাবো? প্রেসারের জায়গায় কত বসাবো? 2.5 atm তো বসাবো, আমি পাস্কালে নিয়ে নিচ্ছি, into 1.01 into 10 to the power 5 বা 0.13 নিতে পারো, অসুবিধা নেই। 10 to the power প্রেসারের ভ্যালু বসানো হয়ে গেল। KH ভ্যালু তোমার কাছে গিভেন আছে। What is the value of KH? KH হচ্ছে 1.67 into 10 to the power 5, না 10 to the power 8 ছিল বোধহয়, 10 to the power 8, 10 to the power 8 পাস্কাল ছিল। আর মোল ফ্র্যাকশন অফ CO2 is unknown to me। ওকে, তাহলে মোল ফ্র্যাকশন অফ CO2 কে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? মোল ফ্র্যাকশন অফ CO2 কে আমরা একটু ভাঙবো। এটাকে আরেকটু লিখে দিচ্ছি, 2.5 into 1.013 into 10 to the power 5 is equal to 1.67 into 10 to the power 8। আচ্ছা, মোল ফ্র্যাকশন অফ CO2 মানে কি? মোল ফ্র্যাকশন অফ CO2 মানে কি? নাম্বার অফ মোলস অফ CO2 বাই নাম্বার অফ মোলস অফ CO2 প্লাস নাম্বার অফ মোলস অফ ওয়াটার, টোটাল মোল। মোল ফ্র্যাকশনের ফর্মুলা বসালাম এখানে। কতটা মোল? ধরে নাও N1 মোল অফ CO2 N2 মোল ওয়াটারে মিশে আছে, কথা কথা। তাহলে কতটা ভগ্নাংশ আছে না N, কতটা ভগ্নাংশ X1 মানে CO2 আছে? মোল ফ্র্যাকশন অফ CO2 ইজ ইকুয়াল টু কত হবে না N1 মোলস অফ CO2 বাই N1 প্লাস N2, টোটাল মোল কত? N1 প্লাস N2। তো N1 টাকে আমি লিখেছি CO2 আর N2 কে লিখেছি ওয়াটার লিখেছি, সেটাই লিখেছি। দেখো X টাকে ভেঙে নিয়েছি,
এক্সটাকে আমরা ভেঙে নিলাম। বুঝছে? আচ্ছা, এইটাকে বাদ দিয়ে এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করো, মানে NCO2 নাম্বার অফ মোলস অফ CO2 বাই NCO2 প্লাস NH2O, এটা ক্যালকুলেট করে দেখো কত আসছে। আমি এটা লিখছি, আমি রাফলি একটা ক্যালকুলেট করছি, আমি কাছাকাছি একটা ভ্যালু নিচ্ছি, আমি ক্যালকুলেটারে ইউজ করছি না, এটা আমার মনে আছে মোটামুটি, সেটা দিয়ে আমি করছি। তোমরা ক্যালকুলেট করে করতে পারো, কোনো অসুবিধা নেই, কাছাকাছি ভ্যালু আসবে। এটা তোমার আসবে 1/7 ইন্টু 10⁻⁻², মানে এটা বাই এটা করলে আসবে এরকম কাছাকাছি ভ্যালু আসবে। 10⁻² অর্ডারেই আসবে, এটা একটু ভ্যারি করতে পারে তোমাদের, মোটামুটি হোয়াট এভার এরকমই আসবে, কাছাকাছি আসবে। এখন এই ব্যাপারটাকে খেয়াল করো, 10⁻² মানে ইটস এ ভেরি ভেরি, মানে এই যে এটাকে এটা দিয়ে ডিভাইড করো, যেটা খুব খুব স্মল, প্রচন্ড স্মল। 10⁻² মানে অনেক স্মল, তাই তো? তাহলে এত স্মল মানে কি, এই যে ভগ্নাংশটা, ধরো কথা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, মানে নিশ্চয়ই 1/8 এর ভ্যালু যা হবে 1/4 এর ভ্যালু তা হবে না। 1/8 মানে কি, 8 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটা ধরো পেন্সিল তুমি নিয়েছো, তাকে 8টা ভাগ করেছো, তার একটা ভাগ, সেটা কতটা বড় হবে? আর ওই পেন্সিলটাকে তুমি 4 ভাগ করে তার 1 ভাগ নিয়েছো, এটা বেশি হবে। তাহলে এইখানে যত নিচেরটা যত বড় হবে আর উপরেটা যত ছোট হবে, বা উপরের রেসপেক্টিভ বলি, এটা যত তোমার ছোট হবে তত তোমার এই ফ্র্যাকশনটা তত স্মল ভ্যালু দেবে। তো ফ্র্যাকশন ইজ গিভিং ইউ ভেরি ভেরি স্মল ভ্যালু। এটা এই যে ভগ্নাংশটা, এটা তোমাকে অনেকটা ছোট ভ্যালু দিচ্ছে। তার মানে আমরা এটাকে বলতে পারি এই জিনিসটাকে, যে CO2 যেটা ডিজলভ হয়েছে সেটা ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট অফ CO2 ডিজলভ হয়েছে, খুব কম অ্যামাউন্টে CO2 ডিজলভ হয়েছে। তাহলে এতটাই কম অ্যামাউন্টে CO2 ডিজলভ হয়েছে যে জলের রেসপেক্টে CO2 যতটা ডিজলভ হচ্ছে সেটাকে আমরা ইগনোর করতে পারি, অর্থাৎ মোট জলের রেসপেক্টে, জল যতটা মোল আছে তার রেসপেক্টে CO2 কে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, NCO2 বাই NH2O, মানে moles of CO2 by moles of H2O is equal to 1/7 into 10⁻²। Clear? Next. বুঝলে? আচ্ছা, এবারে আমাকে এটাকে আরো ভাঙতে হবে। নাম্বার অফ মোলস মানে কি, ওয়েট বাই মলিকুলার ওয়েট আমরা জানি। ওকে, তো ওয়েট অফ CO2 তো আমাকে বার করতে হবে। তাহলে ওয়েট অফ CO2 বাই মলিকুলার ওয়েট অফ CO2, মলিকুলার ওয়েট কত হচ্ছে না 44। ওয়েট অফ CO2 বাই নাম্বার অফ মোলস মানে কি, ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাই তো? তাহলে ওয়েট অফ CO2 কত সেটা জানতে হবে, কতটা CO2 ডিজলভ আছে, মলিকুলার ওয়েট ইজ 44। নাও ওয়েট অফ ওয়াটার বাই মলিকুলার ওয়েট অফ ওয়াটার, মলিকুলার ওয়েট অফ ওয়াটার তো আমরা জানি, কিন্তু ওয়েট অফ ওয়াটার আমরা জানি না। ওয়েট অফ ওয়াটার আমরা জানি না, জানার দরকার নেই। তোমাকে বলেছিলাম 500 ml ওয়াটার, 500 ml ওয়াটার বলা আছে না? দিস ইজ মোর দ্যান এনাফ, দিস ইজ মোর দ্যান এনাফ ডেটা ফর ইউ টু ক্যালকুলেট দ্য ওয়েট অফ ওয়াটার, বিকজ জলের ডেন্সিটি কত, 1 গ্রাম পার ml, অর্থাৎ প্রতি ml জল থাকে 1 গ্রাম করে থাকে, প্রতি ml জল কত থাকে 1 গ্রাম। তাহলে 500 ml কত জল আছে, 500 ml জল কত আছে, 500 গ্রাম জল আছে। তার মানে এই নাম্বার অফ মোলস অফ ওয়াটার জায়গায় কি বসাবো আমরা, ওয়েট অফ ওয়াটার বাই মলিকুলার ওয়েট অফ ওয়াটার। তাহলে ওয়েট কত, ওয়াটারের ওয়েট হচ্ছে 500 গ্রাম হয়েছে। তাহলে তুমি এখানে কত পেয়েছো, 1/7 ইন্টু 10⁻²। তাহলে এটাকে হিসাব করে নিই আরেকবার, ওয়েট অফ CO2 বাই 44 ইন্টু 18/500 is equal to 1/7 into 10⁻²। তাহলে নেক্সট উপরে কি করছি, উপরে দিকে করছি, কত হবে, the weight of CO2 by 44 is equal to 1/7 into 10⁻²। এটা ওদিকে গেলে আবার উল্টে যাবে, 500/18, আর এটাকেও একবারই পাঠিয়ে দিলাম, এটা উপরে ইন্টু 44। ঠিক আছে,
এটা তোমরা হিসাব করবে, যেটা হবে তোমার সেটাই তোমার অ্যান্সার, কতটা CO2 ডিজলভ আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে হেনরিস ল এর কিছু অ্যাপ্লিকেশন আর হেনরিস ল এর কিছু লিমিটেশন। তাহলে সেই পার্টটার দিকে এবার নজর রাখা যাক। আমাদের হেনরিস ল এর কিছু লিমিটেশন দেখতে হবে। তো মেইন যে তিনটা লিমিটেশন আছে হেনরিস ল এর, সেটা হচ্ছে প্রথমটা বলছে দ্য প্রেশার ইজ নট টু হাই। বিকজ দেখো আমি কি বললাম যে প্রেশার তুমি যত বাড়াবে, প্রেশারের সঙ্গে তুমি কি দেখলে প্রপোর্শনাল রিলেশন আছে, তাই না? প্রেশার যত বাড়াবে তত বেশি একটা গ্যাস সলিবল হবে। কতটা সলিবল হবে? প্রেশার বাড়িয়ে যাচ্ছ বাড়িয়ে যাচ্ছ বাড়িয়ে যাচ্ছ, তোমার কি আনলিমিটেড গ্যাস সলিবল হবে? তা তো নয়, একটা সার্টেন লিমিট অব্দি সলিবল হবে। অর্থাৎ খুব হাই প্রেশার অ্যাপ্লাই করেও কিন্তু লাভ নেই। ওই গ্যাস, ওই লিকুইডটা যে গ্যাসটাকে সলিবল করাচ্ছে তারও তো ক্ষমতার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ সে কতটা গ্যাসকে নিজের মধ্যে ডিজলভ করালে পরে স্যাচুরেটেড হবে, সম্পৃক্ত হবে, ততটাকেই সে সলিবল করাতে পারবে। তুমি হাই প্রেশার অ্যাপ্লাই করলেই যে সমস্ত গ্যাস ডিজলভ হয়ে যাবে তা কিন্তু নয়। যেটা খুব হাই প্রেশারের দরকার নেই। মডারেটলি প্রেশার ইনক্রিজ করতে করতে যখন গ্যাস স্যাচুরেটেড হয়ে যায় তখন আর প্রেশার অ্যাপ্লাই করেও কোনো লাভ নেই। নেক্সট এলিমিনেশনটা দেওয়া রয়েছে দ্য টেম্পারেচার ইজ নট ভেরি লো। এক্ষুনি তোমাকে একটা কথা বললাম যে টেম্পারেচার তুমি যদি বাড়াও তাহলে কি হবে? গ্যাসের দ্রাব্যতা কমে যাবে, অর্থাৎ মোল ফ্র্যাকশন অফ গ্যাসটা কি হবে? কমে যাবে। আর যদি সেটা কমে যায় তাহলে কি হবে? কেএইচ ভ্যালুটা বেড়ে যাবে। কারণ টেম্পারেচারের সাথে কেএইচ এর রিলেশনটা তোমার ডাইরেক্ট আছে। অর্থাৎ টেম্পারেচার বাড়লে কেএইচ বাড়বে, আর কেএইচ বাড়লে কি হয়? মোল ফ্র্যাকশনটা কমে যায়। তাহলে তুমি কি ভাবছো যে টেম্পারেচারটা লো করে দেবো? টেম্পারেচার তুমি যদি খুব লো করে দাও আর তাহলে যদি লিকুইডটা তোমার সলিডিফাই করে যায় তাহলে কি হবে? টেম্পারেচারটা আমার কি বললাম, টেম্পারেচার যদি তুমি বাড়িয়ে দাও তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে? যা ডিজলভ যে গ্যাসগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে আস্তে আস্তে। তাহলে তুমি ভাবো তাহলে টেম্পারেচার লো করে দিই। হ্যাঁ, লো করবে, অবশ্যই লো টেম্পারেচারে ভালো হবে কতটা, কিন্তু তার মানে এই নয় যে এতটা লো করে দেবো যে লিকুইড যেটা ছিল সেটা আবার সলিডিফাই করে যাবে। তাহলে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড আমরা বলবো না, তাহলে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ব্যাপারটাই আর থাকলো না। তাহলে হেনরিস ল কোথা থেকে প্রযোজ্য হবে? হেনরিস ল তো সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডে প্রযোজ্য। আর তুমি টেম্পারেচার এত লো করেছো যে লিকুইডটা কি হয়ে গেছে? সলিডিফাই করে গেছে। সেজন্য খুব লোয়ার টেম্পারেচারের একটু দরকার নেই। লাস্ট যে কথাটা ইম্পর্টেন্ট, দ্য গ্যাস মাস্ট নট রিঅ্যাক্ট উইথ দ্য লিকুইড। গ্যাস যেন লিকুইডের সঙ্গে রিয়াকশন না করে। রিয়াকশন করলে কি হবে জিনিসটা, তুমি যে অর্ডারে প্রেডিক্ট করছো, তুমি কি প্রেডিক্ট করছো? তুমি রিলেশনটা কি পেয়েছো? তুমি y ইকুয়াল টু mx টাইপ রিলেশন পেয়েছো। অর্থাৎ y বাড়লে x বাড়বে, একসাথে বাড়বে, সরি x বাড়লে y-টা বাড়বে। অর্থাৎ একটা এরকম টাইপের কার্ভ পেয়েছো, তাই না? প্রেসার ইজ ইকুয়াল টু kHx, এটা পেয়েছো, y ইকুয়াল টু mx টাইপ। অর্থাৎ লিনিয়ারলি বাড়বে, এরকম একটা সম্পর্ক তুমি পেয়েছো। অর্থাৎ যতটা তুমি বাড়াবে ততটা করে হবে, যতটা করে এটা এটা যতটা এক্সেস এদিকে যাবে এটা ততটা বাড়বে, এরকম একটা সম্পর্ক তুমি ভেবেছো। কিন্তু যদি এদের মধ্যে কোনো একটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু সূত্রটা মেনে চলবে না। কিরকম ভাবে? ধরো অ্যামোনিয়া, তুমি ভাবছো যে প্রেসার অ্যাপ্লাই করবে অ্যামোনিয়া সলিবল হবে। অ্যামোনিয়ার সলিবিলিটি এতটাই বেশি ওয়াটারে, তোমাকে প্রেসার অ্যাপ্লাই করতে হবে, তার আগেও সলিবল হয়ে যাবে। অর্থাৎ তুমি যে প্রেসার অ্যাপ্লাই করে করে ভাবছিলে যে একটু করে প্রেসার বাড়াবো, একটু করে অ্যামোনিয়া ডিজলভ হবে, আরেকটু প্রেসার বাড়াবো, আরেকটু অ্যামোনিয়া ডিজলভ হবে, ওইটা মেনে চলবে না। কেন মেনে চলবে না? বিকজ অ্যামোনিয়া সাডেনলি রিঅ্যাক্ট উইথ ওয়াটার এবং NH4 প্লাস প্লাস OH মাইনাস তৈরি করবে বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলবে। অর্থাৎ জলের প্রতি অ্যামোনিয়ার তীব্র আসক্তি রয়েছে। সেখানে তোমার প্রেসারের জন্য তোমার ওয়েট করতে হবে না, উইদাউট প্রেসার বা অ্যাটমসফিয়ারিক প্রেসারেও মারাত্মকভাবে সলিবল হয়ে যাবে। তো সেখানে হেনরিস লটা প্রযোজ্য নয়। আবার ধরো আমি যদি হিমোগ্লোবিনের কথা বলি, এই ব্লাডে অক্সিজেনের কথা বলি, জেনারেলি অক্সিজেন হচ্ছে স্প্যারিংলি সলিবল, মানে পার্শিয়ালি সলিবল ইন ওয়াটার। অক্সিজেন খুব বেশি সলিবল ওয়াটারে হয় না, কিন্তু আমাদের ব্লাডে কিন্তু অক্সিজেনের সলিবিলিটি মারাত্মক বেশি। কারণ ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন রয়েছে যে অক্সিজেনকে অ্যাবসর্ব করে। তো হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন ইন ব্লাডে বেশি হওয়ার জন্য ব্লাডে কিন্তু অক্সিজেনের সলিবিলিটিটা অনেক বেশি। সলিবিলিটি যেহেতু বেশি হয়ে যাচ্ছে খুব, তাহলে তোমাকে কোনো প্রেসার অ্যাপ্লাই করে অক্সিজেন সলিবিলিটি করতে হবে তা নয়। ওটা হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনের উপরও ডিপেন্ড করবে যে অক্সিজেন কতটা ব্লাডে ডিজলভ হবে। তো ওখানে প্রেসারটার সঙ্গে অক্সিজেনের যে ডিজলভ হওয়ার যে রিলেশনটা সেটা পুরোপুরি হোল্ড করবে না, বিকজ সেখানে প্রেসার ছাড়াও আরও একটা ফ্যাক্টর থাকবে, দ্যাট ইজ হিমোগ্লোবিন। তো এরকম কেসগুলোতে এগুলো রিয়াকশন করে যাচ্ছে।
তো এরকম কেসগুলোতে হেনরিস লটা কিন্তু প্রযোজ্য নয়। বা HCl, ধরো HCl গ্যাসকে তুমি ডিজলভ করাবে, HCl গ্যাস জলে ডিজলভ হয়ে গিয়ে কি হয়ে গেল, HCl লিকুইড হবে, সেটা আয়নাইজ হয়ে যাবে, H++Cl-, অর্থাৎ ডিজলভ দ্রুত ভেঙে যাবে, আয়নে ভেঙে যাবে। তো রিয়াকশন করে যাচ্ছে না জিনিসগুলো, ভেঙে যাচ্ছে, ডিসোসিয়েশন হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েশন হয়ে গেলে সেই সমস্ত কেসগুলোতে কি হবে, হেনরিস লটা তোমার প্রযোজ্য হবে না। নেক্সট পার্ট সেটা হচ্ছে হেনরিস লয়ের অ্যাপ্লিকেশন। খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হেনরিস লয়ের, কোথায় কোথায় দেখতে পাই আমরা, দেখো আমাদের দৈনন্দিন লাইফে আমরা এগুলো আমরা ফিল করি। সেটা হচ্ছে দেখো কেউ যদি ট্রেকিংয়ে গিয়ে থাকো বা কেউ যদি হাই অ্যালটিটিউডে গিয়ে থাকো, পাহাড়ের উপরে বা এরকম জায়গা, বা কেউ যারা যায় অনেকে ওই লাদাখ বা এরকম জায়গায় যদি কেউ গিয়ে থাকো, তো ওখানে 0 পয়েন্ট বলে একটা প্রেশার জায়গা আছে, সেখানে গেলে খুব অক্সিজেনটা খুব ফল করে যায়, খুব কষ্ট হয়। তার কারণ যে ওখানে প্রেশারটা, যত তুমি হাই অ্যালটিটিউডে যাচ্ছ প্রেশার কিন্তু কমে যাচ্ছে, আর ওই প্রেশারের উপর, অ্যাটমসফেরিক প্রেশারের উপর কিন্তু ডিপেন্ড করে যে কতটা অক্সিজেন তোমার লাংয়ের থ্রু দিয়ে গিয়ে ব্লাডে ডিজলভ হচ্ছে। আমি বলেছি যে হেনরিস লটা ডাইরেক্টলি ইনভলভ নয়, মানে ফেল করে, তার মানে এই নয় যে প্রেশারের কোনো এফেক্ট নেই। হ্যাঁ, হিমোগ্লোবিন একটা ফ্যাক্টর যে অক্সিজেনকে ডিজলভ করতে হেল্প করে, বাট প্রেশার ইজ অলসো আ ফ্যাক্টর। প্রেশার যদি না থাকে, অক্সিজেন অ্যাটমসফেরিক প্রেশার যদি কম থাকে, সেই অক্সিজেনটাকে তোমার শরীরের ভিতরে যাবে না। তাহলে কি হচ্ছে, যখন তুমি হাই অ্যালটিটিউডে যাচ্ছ তখন কি হচ্ছে, অ্যাটমসফেরিক প্রেশার কমে যাচ্ছে, প্রেশার কমে গেলে অক্সিজেন তোমার ব্লাডে যেটা ডিজলভ হচ্ছিল সেটার অ্যামাউন্ট কমে যাবে, তাহলে বডির মেটাবলিক প্রসেসগুলো ডিস্টার্ব হয়ে যাবে, সিকনেস আসবে আমাদেরকে। আরেকটা প্রবলেম, এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে ডিপ সি ডাইভিং। ডিপ সি ডাইভিংয়ে যারা স্কুবা ডাইভার যারা হয়, তাহলে কি হয়, কম্প্রেসড এয়ার নিয়ে যায়, কম্প্রেসড অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। ওই কম্প্রেসড অক্সিজেন সিলিন্ডারে কি হতো, প্রথমের দিকে পুরোপুরি কমপ্লিট অক্সিজেন থাকে না, বিকজ পুরোপুরি পিওর অক্সিজেন যদি থাকে এবং হাই প্রেশারে অক্সিজেনটা, কেন যখন সে ডিপ সি ডাইভিং করছে তখন কিন্তু তার অক্সিজেন চারদিক থেকে নেওয়ার তো ক্ষমতা নেই, তো ওই সিলিন্ডার প্রেশারাইজ করে অক্সিজেনটাকে লাঙে পাঠিয়ে দেয়। এখন কি হবে জিনিসটা, যদি পিওর অক্সিজেন তোমার বডিতে পুরোপুরি চলে যায়, তোমার বডিতে অক্সিজেন অ্যাকচুয়ালি কী করে, আমাদের বডিতে অক্সিডেশন রিয়াকশন করে। তো ফাস্টার রেট অক্সিডেশন রিয়াকশন হবে, দ্রুত জারণ বিক্রিয়া হবে, ফলে বডির মেটাবলিক রেট খুব হাই হয়ে যাবে, টেম্পারেচার রাইজ করে যাবে, বডিতে অনেক অর্গান ফেলিয়ার হতে পারে। সেই জন্য কমপ্লিট অক্সিজেন দেওয়া হয় না, কী করা হয়, ওর সঙ্গে কিছু নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাস মিশিয়ে দেওয়া হতো। এখন এই নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতা খুব বেশি, তাহলে যারা স্কুবা ডাইভার, যারা ডিপ সি ডাইভিং করছে, তখন কি হচ্ছে, ডিপ সি ডাইভিংয়ের সময় কি হচ্ছে, প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস ব্লাডে সলিউট হচ্ছে। এখন নাইট্রোজেন তো আমাদের বডির মেটাবলিক প্রসেসে অংশগ্রহণ করে না, কিন্তু সলিবল হয়ে থাকে। এখন স্কুবা ডাইভাররা যদি অতি দ্রুত উপরে চলে আসে, তাহলে দ্রুত তার উপর থেকে প্রেশার সরে যাচ্ছে, তখন কি হবে, যে গ্যাসগুলো ডিজলভ হয়েছিল প্রেশার সরে যাওয়ার জন্য কি হবে, সেই গ্যাসগুলো এবার বেরিয়ে আসতে চাইবে, অর্থাৎ ব্লাড ভেসেলগুলো ফাটিয়ে দেবে। বিকজ অত ফাস্ট, যদি খুব তাড়াতাড়ি কেউ উপরের দিকে উঠে আসে, তাহলে কেউ অত ফাস্ট প্রেশার রিলিফ হয়ে যাওয়ার জন্য, অত ফাস্ট নাইট্রোজেন যেগুলো ব্লাড ভেসেলের থ্রু দিয়ে গিয়ে ডিজলভ হয়েছিল বিভিন্ন পার্টে বডিতে, সেগুলো আবার ফিরে এসে লাঙের থ্রু দিয়ে নাক দিয়ে বেরিয়ে আসবে, সেটা সম্ভাবনা খুব কম, অত তাড়াতাড়ি হয় না। ফলে কি হবে, বাবলস তৈরি হবে, ফলে তোমার কি হবে, ব্লাডের মধ্যে বিভিন্ন ভেসেলগুলোর মধ্যে বাবলস তৈরি হবে, নাইট্রোজেন গ্যাসের বাবলস তৈরি হবে, সেগুলো কি করবে, তোমার নার্ভ সিগন্যালিং প্রসেসটাকে ডিস্টার্ব করবে, এছাড়া ব্লাড ভেসেলগুলো ফাটিয়ে দিতে পারে, ইট মে বি পেইনফুল। তো এখন কি করা হয়, এখন নাইট্রোজেনের অ্যামাউন্টটা কমিয়ে ওকে হিলিয়ামকে রিপ্লেস করে দেওয়া হয়েছে, বিকজ হিলিয়ামের সলিবিলিটি, এটা বলা ডিকম্প্রেশন সিকনেস, কি বললাম, ডিকম্প্রেশন সিকনেস। এখন কি করা হয়েছে, হিলিয়াম গ্যাস দিয়ে রিপ্লেস করা হয়েছে। হিলিয়াম গ্যাসের দ্রাব্যতা কিন্তু নাইট্রোজেনের অপেক্ষা অনেকটা কম, এবং যে কারণে হিলিয়াম গ্যাসের যেহেতু দ্রাব্যতা কম, সুতরাং যখন স্কুবা ডাইভাররা ভেতরের দিকে যাচ্ছে, ডিপ সি ডাইভিং করছে, তখন হিলিয়াম গ্যাসটা কিন্তু সলিবল হচ্ছে না ব্লাডের মধ্যে। আর যেহেতু সলিবল হচ্ছে না, তাহলে কি হচ্ছে, অতি দ্রুত হিলিয়াম গ্যাসের বেরিয়ে আসারও সম্ভাবনা নেই যখন সে উপরের দিকে উঠবে। জেনারেলি কম্পোজিশন যেটা থাকে 30, এখন যেটা জেনারেলি ইউজ করা হয় 2.1% অক্সিজেন থাকে, 56.2% মতো নাইট্রোজেন গ্যাস থাকে, আর 11.7% মতো হিলিয়াম গ্যাস থাকে। এই মিক্সারটা এখন ইউজ করা হয় স্কুবা ডাইভারদের। যাই হোক, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। আর সোডা ওয়াটার তো তোমরা জানো, এগুলো হচ্ছে সোডা ওয়াটার বানানো হয় কীভাবে,
হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইডকে সলেবল করে সোডা ওয়াটার বানানো হয়। তো ভেরি অ্যাপ্লিকেশন, গুড অ্যাপ্লিকেশন ব্রেভারেজ তৈরি করার জন্য। তো এই হচ্ছে আমাদের সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডটা নিয়ে আমরা হেনরিস ল পড়লাম, ইফেক্ট অফ প্রেসারটা পড়লাম। তো এই পার্টটা এখানেই রাখছি আমরা। তোমাদের যদি এই লেকচারটা পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট সেকশানে আমাকে তোমাদের প্রবলেমগুলো অবশ্যই অবশ্যই জানাবে। আমি চেষ্টা করবো সেই প্রবলেমগুলোকে নিয়ে পরবর্তী ভিডিওতে আসার। আচ্ছা, আরও একটা কথা এখানে বলে রাখার, সেটা হচ্ছে আমার যে আগের ভিডিওটা ছিল সলিউশন চ্যাপ্টারের নিউমেরিক্যালের উপরে, ওখানে 16.2 মিনিটে একটা ক্যালকুলেশন আমি ভুল করে ফেলেছিলাম। সোডিয়াম কার্বনেটের যে মলিকুলার ওয়েটটা আমি 116 লিখেছিলাম, ওটা 106 হবে। আমি ক্যালকুলেশনের 46-এর জায়গায় 56 করে, তুমি এই জায়গাটা দেখবে বুঝতে পারবে। আমি কমেন্ট সেকশানে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়েও বলে দিয়েছি কত মিনিটে কোথায় কি ভুলটা হয়েছে। তো ওটা একটু তোমরা দেখে নেবে আগের ভিডিও থেকে। টাইমটা বললাম 16.2 মিনিট। আর ডেসক্রিপশন দেখো, সলিউশন চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল করেছি তার ডেসক্রিপশনে দেওয়া আছে ভালো করে জায়গাটা, ওইখান ডেসক্রিপশন দেখতে পারো, বা ফার্স্ট কমেন্টে আমি লিখে রেখেছি, ওখান থেকে তোমরা ওই জায়গাটা কিন্তু কারেকশনটা করে দেবে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অনেক অনেক বেশি শেয়ার চাই। যত বেশি শেয়ার হবে তত বেশি আমি উৎসাহিত হব আরও বেশি বেশি করে তোমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ।